ধন্যবাদ সবাইকে আমার কথা শুনবার জন্য, পাশে থাকার জন্য, সাহস, উদ্দীপনা, ভালোবাসা দেওয়ার জন্য। আমি বরাবরই বলেছি যে বাংলাদেশে যেই শাসক বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছেন বা যেই শাসক বর্তমানে এসেছেন, তার গ্রহণযোগ্যতা সারা পৃথিবীর কাছে এতই বেশি যে বাংলাদেশে ইতিপূর্বে যত শাসক বাংলাদেশে এসেছেন তাদের কেউ তার ধারে কাছে পর্যন্ত পৌঁছতে আহ, আহ, পারেননি বা পারবেন না। সারা পৃথিবীতে ডক্টর মোহাম্মদের গ্রহণযোগ্যতা এত উপরে যে যে বর্তমান পৃথিবীতে কোনো ইন্ডিভিজুয়াল মানুষ নেই যে তার মতো সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে এত গ্রহণযোগ্যতায় পৌঁছতে পেরেছে। এটা আমার ধারণা। দক্ষিণ এশিয়ার সবচাইতে বেশি গ্রহণযোগ্যতা ডক্টর মোহাম্মদ ইউনূসের। উনি একজন প্রবীণ মানুষ এবং খুবই মেধাবী এবং খুবই সৃজনশীল একজন মানুষ। আহ, তার হাতে যে কেউ থাকুক, আমি বলবো যে তার হাতে কারো ভাগ্যই অনিশ্চিত নয়। সে যা কিছু করেন খুব বুঝে শুনে ভেবেই করেন। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয়েছে তখন এই আন্দোলনটা দেশে বিদেশে বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে তারা প্রত্যেকেই এই আন্দোলনে সামিল হয়েছে। সেই সুবাতেই বা সেই সুবাতাসেই আহ, আরব আমিরাত দুবাইতেও আমাদের বাংলাদেশি ভাইয়েরা আন্দোলনে নেমেছিল বাংলাদেশ হাইকমিশনের সামনে। কিন্তু তাদের জানা ছিল না দুবাইয়ের আইন সম্পর্কে, যার কারণে দুবাই সরকার তাদেরকে অ্যারেস্ট করে এবং বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। সেখানে 57 জন বাংলাদেশি ভাই ছিল আমাদের যারা অ্যারেস্ট হয়েছে। যখন তারা অ্যারেস্ট হয়েছে এবং সাজাপ্রাপ্ত হয়, বাংলাদেশ সরকার সেই বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি, বরং তারা খুশি হয়েছিল। কিন্তু আমাদের এই সরকার আসার পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মনোনীত ডক্টর ইউনূস সরকার আসার পরে ডক্টর ইউনূস তাদেরকে চিঠি পাঠিয়েছে, তাদেরকে বলেছে যে আমার দেশের ছেলেরা যেটা করেছে হয়তো তারা আপনাদের দেশের আইন সম্পর্কে জানতো না, যার কারণে তারা এটা করে ফেলেছে। যদি তারা আপনাদের দেশে থাকে, যদি তারা যেহেতু আপনাদের দেশে তারা আছে, যদি আপনারা তাদেরকে তাদের দেশ আপনাদের দেশে না রাখতে চান তাহলে আমাদের দেশে ফেরত দিতে পারেন, আপনাদের কাছে অনুরোধ করা গেল। এই মর্মে ডক্টর ইউনূস একটি চিঠি প্রেরণ করেছিলেন আরব আমিরাত সরকারের কাছে, এবং আরব আমিরাত সরকার চিঠিটা পেয়ে খুবই আনন্দিত হয়েছেন এবং বলেছেন যে আপনার সম্মানে, আপনার খাতিরে আমরা তাদেরকে ছেড়ে দিতে প্রস্তুত আছি। তাদেরকে আমরা বাংলাদেশের কাছে ফেরত পাঠাবো। তাদেরকে আমাদের দেশে রাখার যদিও সুযোগ নেই, আমরা তাদেরকে আপনাদের দেশে প্রেরণ করতে রাজি হয়েছি। দেখুন, এটা কত সহজেই হয়ে গেল। ডক্টর ইউনূস মাত্র একটা চিঠি পাঠিয়েছিলেন আর তারা সাথে সাথে চিঠিটা অ্যাকসেপ্ট করে ফেলেছে। কারণ কি জানেন? কারণ ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা এত উপরে যে সে একটা কথা বলবে আর কেউ সেটা করবে না, এমন মানুষ পৃথিবীতে নাই, বা তাকে অসম্মান করবে এমন মানুষ পৃথিবীতে নাই। এটা হয়তো তার বয়সের কারণে অথবা তাকে সম্মান দেখানোর কারণে, যেটাই বলেন হয়। বাংলাদেশে যে ভয়াবহ বন্যাটা হয়েছে, 10টা জেলা 12টা জেলা প্লাবিত হয়েছিল বন্যার পানিতে, আপনাদের মনে আছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বা বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষ থেকে কিভাবে একত্রিত হয়ে সেই বন্যা আমরা মোকাবেলা করেছি। এবং ডক্টর ইউনূস কাউকেই কোনো কিছু বলেননি, কিন্তু সে 100 কোটি টাকা, 1000 কোটি টাকার একটা ফান্ড সে এমনিতেই কালেকশন করে ফেলেছে এবং সারা পৃথিবীর বহু দেশ সেখানে কন্ট্রিবিউট করেছে, এখনো কন্ট্রিবিউট করছে। সো আমি এটাই বলতে চাই যে আপনি যখন কোনো দক্ষ মানুষের আয়াত্তে থাকবেন, দক্ষ মানুষের নিকটে থাকবেন, তখন আপনার কিছু করতে হবে না, দেখবেন সেটা অটোমেটিক হয়ে যাচ্ছে। আপনি হয়তো ভাবতে পারেন যে এটা নিয়ে হয়তো সে চিন্তা করছে না, সেটা নিয়ে হয়তো সে ভাবছে না, কিন্তু আপনি আসলে, আপনাকে কিভাবে বুঝাবো যে সে আপনার এই সমস্ত কিছু নিয়ে ভাবছে। যেটা আপনি এখন ভাবছেন সেটা সে ভেবে রেখেছে, সে স্টেপ বাই স্টেপ সেই কাজগুলো করে ফেলবে। আমিও অবাক হয়েছিলাম প্রথম থেকে কিছু কাজ দেখে যে না, এই জন্য তো বাংলাদেশটা আমরা স্বাধীন করি না, এই জন্য তো এত রক্ত, এত ঘাম, এত শ্রম দেওয়া হয় নাই। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে যেটা আজকে বলছি সেটা কালকে হয়ে যাচ্ছে, পরশুদিন হয়ে যাচ্ছে। আপনি যেটা চিন্তা করছেন হয়তো আপনার সেই চিন্তার প্রতিফলনটা সাথে সাথে হচ্ছে না, কিন্তু এটা নিশ্চিত থাকেন সেটা হবে। কারণ আপনি যেটা ভাবছেন, যেই সংস্কারের কথা আপনি চিন্তা করছেন, সেই সংস্কারের কথা সে চিন্তা করে নোট করে ফেলেছে।
সো এটা সময় দেন হয়ে যাবে। দেখেন যে আন্দোলনটা আমাদের দেশে গড়ে উঠেছে, সেই আন্দোলনটা কিন্তু সারা পৃথিবীতেই বলা যায় ছড়িয়ে পড়েছে। যেমন ইন্ডিয়াতে আমি এটা নিশ্চিত করেই বলতে পারি ইন্ডিয়াতে একটা রেভলিউশন হবে। সেটা আজ হোক, কাল হোক, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, একটা হবে। কারণ ইন্ডিয়াতে এমন একটা পরিস্থিতি বিরাজমান যে যে কোনো সময় একটা বড় আন্দোলন, সেটা ছাত্রদের পক্ষ থেকে বড় একটা আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠতে পারে। পাকিস্তানে তো উঠেছিল, পাকিস্তান সরকার সেটাকে নানাভাবে দমন পীড়ন নিপীড়ন করছে। যদিও পাকিস্তান ভাঙার সম্ভাবনা নাই, তবে এটা নিশ্চিত থাকেন ইন্ডিয়া কিন্তু ভাঙার সম্ভাবনা আছে। ইন্ডিয়াতে অলরেডি আন্দোলন চলছে এবং এই আন্দোলনটা আস্তে 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 অনেক বড় হবে এবং কোনো একটা সময় আসবে যে আন্দোলনটা এত প্রখর রূপ ধারণ করবে যে ইন্ডিয়াটা ভাঙন ধরবে এবং ইন্ডিয়াটা ভাঙবে। আজ হোক কাল হোক, ইন্ডিয়াটা ভেঙে কিছু কয়েকটা টুকরা হবে, কয়েকটা স্বাধীন দেশ ইন্ডিয়াতে হবে। দ্বিতীয়ত বাংলাদেশের যে সাংবাদিকরা যারা ছিলেন, যারা ছিলেন, তারা তো খুবই মারাত্মক চাটুকার ছিলেন। এখনো কিছু সাংবাদিক আছেন যে তারা খুবই চাটুকার, এত চাটুকার যে তাদের এই সমস্ত কথা যে তারা কোথায় পায় সেটা খুবই কষ্ট লাগে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী, যিনি সাবেক ভারতের কংগ্রেস পার্টির সভাপতি ছিলেন, তার বিরুদ্ধে প্রোপাগান্ডায় বাংলাদেশি সাংবাদিকরা লিপ্ত হয়েছে এবং ভারতের কোর্টে সেটা নিয়ে কংগ্রেস মামলাও করেছে। ভারতের রাজনৈতিক দল কংগ্রেস মামলাও করেছে। এত নিকৃষ্ট কেন বাঙালি আমি বুঝি না, যেখানে যায় তারা চাটুকারে ভরে যায়। সেই সাথে একজন ইন্ডিয়ান সাংবাদিকও রয়েছে। বাঙালিরা আসলে ভালো হতে কিছুদিন সময় লাগবে, আমাদের সংস্কার হতে অনেক সময় লাগবে। হ্যাঁ, আমাদের সংস্কারটা খুব দ্রুত হয়ে যাবে এমনটা আশা করা যায় না। বাঙালির রক্তে দুর্নীতি মিশে আছে, আর এই দুর্নীতি, ঘুষ, রাহাজানি, ছিনতাই, অত্যাচার, এগুলা যেতে সময় লাগবে। আমার মনে হয় সেটা হবে, আমি আশাহত নই, তবে আমি বিশ্বাস করি যে কিছুদিন সময় হয়তো তাদেরকে দিতে হবে এবং সময় লাগবে। আমি এটা বিশ্বাস করি ডক্টর ইউনূস যেহেতু ক্ষমতা নিয়েছেন, সে এইগুলা সংস্কার না করে তার ক্ষমতা থেকে সে যাবে না এবং নির্বাচন দেবে না। আর যখন নির্বাচন দেবে, আপনারা যেটা ভাবছেন যে একটা জালিম সরকার গিয়েছে আর একটা জালিম সরকার আসনে বসবে, এটা মনে হয় সম্ভব হবে না যদি ডক্টর ইউনূস সরকার তার যেই প্ল্যান, তার যেই পরিকল্পনা সেটা বাস্তবায়ন করে। কারণ বাংলাদেশে কোনো জালিমের ঠাঁই নাই। আমরা বারবার দেশ স্বাধীন করব এটা হতে পারে, তবে বারবার দেশ স্বাধীন করা আমার মনে হয় যে প্রয়োজন হবে না। আমরা আশাহত নই। আমরা যেটা ভাবি ডক্টর ইউনূস সরকার সেটা ভেবে রেখেছেন। হ্যাঁ, আপনার হতে পারে, আপনার মনে হতে পারে যে এই সরকারের কিছু ভুল, কিছু ইনফরমেশনের অভাব থাকতে পারে, কিন্তু এটা বিশ্বাস করতে পারেন যে ইনফরমেশনের অভাব আপনার মনে হতে পারে আছে, তবে সেটা কাভার করার জন্য আপনাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি কথা বলুন, দেখবেন যে এই কথাগুলো কারো না কারো মাধ্যমে তার কানে পৌঁছবে এবং সে সেটা সংস্কার করে সেটার পরিবর্তন করবে। আপনি এটা ভাবার কোনো কারণ নাই ডক্টর ইউনূস সরকার 6 মাস 9 মাস পরেই একটা নির্বাচন দিয়ে ফেলবে। কারণ নির্বাচন দেবে কাদের নিয়ে? এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। সে তার দেশ জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে আসলে সবাই জানতে চায় যে নির্বাচন কবে হবে, আর তিনি বললেন যে নির্বাচন কবে হবে সেটা তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত না। নির্বাচন কবে হবে সেটা একটা রাজনৈতিক বিষয়, আর এটা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। আর এটার জন্য রাজনৈতিক সরকারগুলাই সিদ্ধান্ত নিবে যে নির্বাচন কবে হবে। এটা তারা আমাদের সিদ্ধান্ত না যে নির্বাচন কাল হবে, পরশু হবে, এমন কিছু না। রাজনৈতিক সরকারগুলা একটা সিদ্ধান্ত উপনীত হবে যে কবে তারা নির্বাচন করতে চায়, কবে নির্বাচন হবে। এটা আমার বিষয় না। সে রাজনৈতিক সরকাররা যদি সিদ্ধান্ত নেয় আগামীকাল নির্বাচন হবে, ওকে, আবার আগামীকাল নির্বাচন দিতে এই সরকার প্রস্তুত আছে। আর অনেকেই জানতে চায় যে এই সরকারের মেয়াদকাল কতদিন হবে। ডক্টর ইউনূস বললেন খুবই সহজ সরল ভাবে, একদম খোলাসা করে যে আমরা যেখানে কর্মরত আছি, আমাদের সেই কর্মস্থানেই আমরা আনন্দ পাই, সেখানেই সেই কর্মকে আমরা ভালোবাসি, আমরা সেখানেই ফিরে যেতে চাই। ছাত্ররা আমাদের অ্যাপয়েন্টমেন্ট করেছে। যদি ছাত্ররা বা বাংলাদেশের জনগণ আগামীকাল বলে যে আপনারা আপনাদের কর্মস্থানে ফিরে যান, আমরা সেখানে ফিরে যেতে প্রস্তুত রয়েছি। এবং যেহেতু ছাত্ররা আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট করেছে, জনগণ আমাদের এখানে নিয়োগ করেছে, তো আমরা এখানে থাকবো এবং অবশ্যই ততদিন থাকবো যতদিন এদেশের জনগণ এবং ছাত্ররা আমাদের কে এখানে রাখে, ততদিন আমরা থাকবো। এটা একটা সহজ কথা, সহজ
ভাবে বললেন। এর ইতিপূর্বে এত সুন্দর ভাষণ, এত সুন্দর কথা কেউ বলেনি। আমি এটা কাউকেই বলতে শুনিনি, কাউকে বলতে দেখিনি। সো সে যেই কথাটা বলেছে এমন সাবলীল ভাষায় এবং স্পষ্ট ভাষায় কেউ কোনোদিন বাংলাদেশে যারা ক্ষমতায় ছিলেন কেউ কোনোদিন এভাবে বলেনি। সে 24 মিনিটের মতো কথা বলেছেন, কোনো এক মিনিটেও কোনো একটা সময়ও তিনি দ্বিধাগ্রস্ত, তিনি কোনো কথার মাঝে আটকে গেছেন এমন মনে হয়নি, এবং সাবলীল ভাবে কথা বলে গিয়েছেন। সেই জন্যই আমি বলি যে যতদিন এই সরকারের হাতে ক্ষমতা থাকবে আপনারা আশা করতে পারেন যে আপনারা ভুল পথে নেই এবং ভুল পথে থাকবেন না। সাময়িক কিছুদিন অসুবিধা হতে পারে আপনাদের, কারণ এই দেশটাকে গত স্বৈরাচারী সরকার এমন একটা অবস্থায় রেখে গিয়েছে যে এখান থেকে উত্তরণ করাটা কঠিন, তবে সম্ভব। আর সেই জন্য সবাইকে একটু সাফার করতে হবে। আর আপনারা দেখলেন যে সরকার যখন ক্ষমতা গ্রহণ করলো তার কিছুদিন পরেই নানাভাবে চক্রান্ত শুরু হয়ে গেছে, এবং সেই চক্রান্ত এখনো চলমান। ভবিষ্যতে আরো চক্রান্ত আসতে পারে, কিন্তু অবশ্যই এটা বিশ্বাস করা যায়, অবশ্যই এটা বিশ্বাস করতে পারেন যে সমস্ত চক্রান্তকে রুখে দেবে এই সরকার, এবং সমস্ত চক্রান্তকে রুখে দিয়ে একটা সংস্কার আসবে এবং একটা সুন্দর ন্যায় সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। অন্যায়ের বিরুদ্ধে ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। এটা আমাদের আস্থা এবং বিশ্বাসে রাখতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, দেখুন, আমাদের নিজের থেকে পরিবর্তন হয়ে যেতে হবে। আমরা যদি আমাদেরকে না বদলাই তাহলে কিভাবে হবে বলেন? এখন তো জমানাটা চলে আসছে বদলানোর জমানা, যদিও আমরা বদলেছি কিছুটা, আমাদের ভেতরে আরো কিছু বদলাতে হবে। আমরা যদি আমাদেরকে বদলে ফেলতে পারি তাহলে এই সরকারের কাজটা সহজ হয়ে যাবে। তবে এটা বলতে পারি যে আপনি যদি আপনাকে না বদলান তবে আপনাকে জোর করে বদলানো হবে। ইনশাআল্লাহ আগামীকাল থেকে বাংলাদেশে সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে। যে অভিযানটা অস্ত্রের যেই চালান, অস্ত্রের যে মজুদ আছে বাংলাদেশে, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে, সেটা কোনো একটা দলের মানুষের কাছে অথবা যার কাছেই আছে, সেটা উদ্ধারের জন্য যৌথ বাহিনী অভিযান পরিচালনা করবেন আগামীকাল বুধবার থেকেই। তবে আমি বলতে পারি যে এটা খুবই জরুরি, আগে দরকার ছিল। তবে আমার মনে হয় যে আমরা মনে করতেছি আগে দরকার ছিল, হয়তো এটা ঠিক সময়ই হচ্ছে। এবং যখন অস্ত্র আত্মসমর্পণের সময় দেওয়া হয়েছিল, যারা করেনি তাদেরকে অভিযানের মাধ্যমে যদি অস্ত্র সংগ্রহ করা হয় এবং তাদেরকে গ্রেপ্তার করা হয় তাহলে দেশটা পুরোটাই শান্ত হয়ে যাবে। আশা করি তারপর থেকেই নতুন সংস্কারের যাত্রা শুরু করা যাবে। বাংলাদেশে বলে রাখি, বাংলাদেশে 50 লক্ষেরও প্লাস বেশি অস্ত্র রয়েছে সাধারণ জনগণের কাছে, লাইসেন্সধারী অস্ত্র। এটা অনেক বেশি একটা কোয়ান্টিটি, এটা আসলে ভাবা যায় না। আমেরিকাতেও মনে হয় সাধারণ মানুষের কাছে এত পরিমাণে অস্ত্র নেই। আমি জানি এই অস্ত্রগুলো সাধারণ মানুষ ব্যবহারও করেছে, যারা কোনো এক দলের সাথে আছেন তারা ব্যবহারও করেছেন। যদি তাদের থেকে অস্ত্রগুলো নিয়ে আসা যায়, বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত অনেকটা হয়ে যাবে। আমি আশা করব সেটা খুবই শীঘ্র হয়ে যাবে আগামীকাল থেকে শুরু হলে। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশে যেই সরকার আসছে, আমি বরাবরই বলে আসছি যে এটা আপনাদেরই সরকার, আপনাদেরই প্রত্যাশার সরকার। এটা কোনো জুলুমবাজ অন্যায়কারী সরকার না। হ্যাঁ, হতে পারে চলার পথে মানুষের ভুল হতে পারে, তবে তাদের ভুলটা অনেক কম হবে অনেক সরকারের চেয়ে। আপনারা এই সরকারের পাশেই থাকুন, আশাহত হবেন না। আশাহত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আশাহত হইও না। আশাহত মানুষ এতটাই নিকৃষ্ট যে তারা ভালো কাজও করতে পারে না, মন্দ কাজও করতে পারে না, ভালো কাজও করতে পারে না। আপনারা আশাহত হবেন না, আপনারা আশাহত হবেন না। এই সরকারের সাথে থাকুন, পাশে থাকুন, দেখুন কি করে। অবশ্যই আপনার মনের যে চাহিদাটা, যদি সেটা সঠিক চাহিদা হয়, সেটা পূরণ হবে। এবং ইসলামিক দলগুলো, যেটা আমি দেখছি যে বাংলাদেশে ইসলামিক দলগুলো খুব পপুলার হয়ে হচ্ছে, এমনভাবে চলতে থাকলে অবশ্যই আগামীতে এটা বলা যায় যে বাংলাদেশে কোনো ইসলামিক রেভলিউশন হবে, কোনো ইসলামিক সরকার গঠন হবে। আর ইসলামিক সরকার যদি বাংলাদেশে গঠন হয়, সেটা আমি বলতে পারি 100%, 100 ওভার কনফিডেন্ট নিয়ে বলতে পারি যে বাংলাদেশে ঘুষ, দুর্নীতি, রাজধানী, অত্যাচার থাকবে না। যেটা আপনি দেখছেন স্থানগুলো দখল করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান দখল করেছে, সমাজে অত্যাচারের স্টিম রুলার শুরু করার পরিকল্পনা করেছে, এবং তারা করছে নানাভাবে অর্থ উপার্জনের জন্য, নানাভাবে নানা অবৈধ কাজ করছে। এই লোকগুলো অবশ্যই পালিয়ে যাওয়ার জায়গা পাবে না। আর পালিয়ে যাওয়ার জায়গা না পেয়ে তারা ভালো হয়ে যাবে, ভালো রূপে রূপান্তরিত হয়ে যাবে। আর এটার জন্য একটা ইসলামিক সরকার অবশ্যই 5টা বছর বাংলাদেশে থাকা প্রয়োজন। এবং আমি বিশ্বাস করি যদি এই সরকারটা তার সংস্কার সম্পূর্ণ করতে পারে, তাহলে বাংলাদেশে
ওই সংস্কারের প্রভাব ধরে কোনো একটা ইসলামিক রেভুলেশনেরই বিজয় হবে। কেননা একমাত্র ইসলামিক রেভুলেশনই পারে এই দেশের ঘুষ, দুর্নীতি, রাহাজানি, অত্যাচার মুক্ত করতে। কারণ তাদের একমাত্র ক্ষমতা রয়েছে যে বাংলাদেশকে ঘুষ মুক্ত করার জন্য। এছাড়া অন্য কোনো সরকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, সেটা যেই সরকারই হোক, তাহলে সেই সরকার নিজেরাই ঘুষে জড়িত হবেন। কেননা তাদের যেই চেলাপেলা থাকবে, তাদের যেই দলের লোকজন থাকবে, তারা বাঁচবে কি করে? তাদের তো বাঁচার রাস্তা বের করতে হবে, এবং তাদের বাঁচার রাস্তাই হচ্ছে ওটা। আমি যদি প্রকাশ্যেই বলি যে আওয়ামী লীগ সরকারের যদি ছাত্রদল, ছাত্রলীগ, যুবলীগ, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, নানান দল, যত দল আছে, এই দলগুলো বাঁচে কি করে? অবশ্যই শেখ হাসিনা তাদেরকে টাকা দিয়ে চালাইতো না। তারা কোথায় কোনো বাজারের কোনো স্টান, কোনো মহল্লার স্টান, কোনো গ্রামের বাজার, কোনো গ্রামের স্টান, কোনো গ্রামের একটা আসর হতে তারা টাকা সংগ্রহ করে সেখানে তাদের জীবন জীবিকা নির্বাহ করতো। এই যে তারা গ্রামের কোনো কোথাও থেকে টাকা, বা কোথাও স্থান থেকে টাকা, কোথাও কোনো রাস্তা থেকে টাকা সংগ্রহ করে, বা কাউকে অত্যাচার করে টাকা সংগ্রহ করে তাদের কমিটি চালাইতো। এছাড়া তো তাদের কমিটি চালানোর বা তাদের দল চালানোর কোনো ক্ষমতা ছিল না। সো এই দলগুলো চলবে কি করে যদি অত্যাচার না করে? কিভাবে চলবে? যদি এই দলগুলো চালাতে হয়, অত্যাচার করতে হবে। এছাড়া তো টাকা উপার্জন করার কোনো ওয়ে আমি দেখছি না, কারণ তাদের দলের যেই প্রধান, তারা তো তাকে টাকা দিয়ে চালাচ্ছে না। সো যদি এই সমস্তগুলো মুক্ত করতে চায়, একমাত্র ইসলামিক যে দলগুলো আছে সেগুলো করবে। কারণ ইসলামিক দলগুলো এইগুলোকে পুরোটাই হারাম মনে করে, এবং তারা জান্নাত জাহান্নামে এতটাই প্রখর বিশ্বাসী যে তারা দুনিয়াতে কোনো অবৈধ কাজ করতে চায় না। অতএব বাংলাদেশে যদি কোনো ইসলামিক রেভুলেশনের বিজয় হয়, তাহলে আপনারা এটা ভাবতে পারেন যে ঘুষ, দুর্নীতি মুক্ত, রাহাজানি মুক্ত হবে। অনেকেই ভয় পান যে যদি কোনো ইসলামিক দল বাংলাদেশে আত্মপ্রকাশ করে, তাহলে আমাদেরকে কঠোর ইসলামিক হতে হবে, বোকরা পরে চলতে হবে, দাড়ি রাখতে হবে, নামাজ পড়তে হবে। তাহলে এটা খারাপ কি? এটা কি খারাপ? আপনি কি চান আপনার মেয়েটা, আপনার স্ত্রী অপর্দা ভাবে চলুক, বেহায়া ভাবে চলুক? সেটা তো চান না। কিন্তু আপনি এটা কেন চান যে পরের এক স্ত্রী, পরের সন্তান বেহায়া ভাবে চলুক? এটা কি চলে? এটা কি হয়? আমি এটা নিয়ে অবশ্যই এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও করব যে আপনারা কেন চান যে ইসলামিক সরকার না আসুক, এবং আপনারা কেন চান ইসলামিক সরকার আসুক। আপনি যেমন পছন্দ করবেন না আপনার স্ত্রী, আপনার সন্তান বেহায়া ভাবে চলুক, তাহলে আপনি কেন পছন্দ করেন অন্যের সন্তান, অন্যের স্ত্রী বেহায়া ভাবে চলুক? এই বিষয়টা নিয়ে কথা বলবো। পাশেই থাকুন। আপনাদের উৎসাহ, আপনাদের ভালোবাসা অবশ্যই আমাকে উজ্জীবিত করবে, আর আপনাদের মাঝে প্রতিনিয়ত নিয়ে আসবে, এবং আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।